যে ব্যক্তি একটি কমিউনিটির সবচেয়ে জ্ঞানী লোক তিনি স্থপতি হতে পারেন। মানে ওই জায়গাটা আপনার ফিল্ড আপ বাই all the emotions and the whole world, cosmic, the cosmos, এগুলো স্বপ্নের মতো কিন্তু না, কেঁদেছি বসে, কিন্তু আপনার ওইটাই আবার আমার কাছে এসছে। কিন্তু ওটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে কি জানেন, রাতে তারা দেখা যায়, দিনের বেলা সকালে রোদ এসে পড়ে, হ্যাঁ বৃষ্টি আসছে, ঝমঝম বৃষ্টি পড়ে ওইখানে। ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লেজেন্ড অ্যান্ড লেগেসির প্রকৃতি, অরণ্য আর নগরের এই সুশোভিত মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। দারুণ রং, মন মাতানো ঘ্রাণ আর অনন্য স্বাদের এই ভুবনে স্বাগতম। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। রবীন্দ্রনাথের এই কথাটি আমাদের চিন্তার জগতে গভীর ছাপ ফেলে চলেছে ক্রমশ। প্রকৃতিকে অবজ্ঞা করে ইট পাথরের নগরীর এই যে কনসেপ্ট, এর ভেতরেই এক স্থপতি ভাবলেন ভিন্ন কথা। নগর ও প্রকৃতি এই দুইকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় না করিয়ে তিনি এক করে ভাবলেন, যেন তারা একই উঠানে বানানো গৃহে দুই সুখী প্রতিবেশী। বাংলার আবহাওয়া প্রকৃতিকে একীভূত করলেন তার দালানের নকশায়, বৈজ্ঞানিক চেতনাকে করলেন পরিবেশ সহায়ক। তিনি ঘোষণা করলেন, দালান প্রকৃতিকে হত্যা করবে না, প্রকৃতির সাথেই বাঁচবে। হ্যাঁ প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লেজেন্ড অ্যান্ড লেগেসির আজকের পর্বের অতিথি বাংলাদেশ তো বটেই, এশিয়ার অত্যন্ত সুপরিচিত স্থপতি মোহাম্মদ রফিক আজম। স্বাগতম। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমাদের সৌভাগ্য আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদেরকে এইটুকুন সময় দিতে পেরেছেন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভীষণ। ধন্যবাদ। আপনার একটা বড় কাজ চলছে, সেটা সম্পর্কে শুনি আগে। বড় কাজ তো সবটাই আমার কাছে, ছোট্ট একটা বাড়ি যখন করি, ছোট্ট, ওটাও আমার কাছে অনেক বড় কাজ। আবার দেশের বাইরে কোনো একটা বড় প্রকল্প, অনেক বড়, সেটাও বড় কাজ। সবই বড় কাজ, ছোট বলে কিছু নেই আমার কাছে। তাও বর্তমান যেটি নিয়ে ব্যস্ত আছেন সেটি সম্পর্কে কি একটু বলবেন? বর্তমানে ব্যস্ত আছি তো একটা কাজ মনে পড়ছে এখন, সেটা হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। ওই মিনিস্ট্রির প্রায় 14টা জায়গাতে ওদের ইয়াংদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, ওদেরকে ট্রেন করার জন্য, ইনকিউবেশন বলে না, ওদেরকে অঙ্কুরোদ্গম করার জন্য যে প্রজেক্টটা, যে দালানটা তৈরি করা হয়েছে প্রকৃতির মাঝখানে, সেটা অনেকগুলি কাজ একসাথে চলছে এবং সেটা করতে আমরা হিমশিম খাচ্ছি। কারণ সরকারি প্রকল্প ভালো করে করা খুবই কঠিন, কোয়ালিটি মেনটেন করা খুব কঠিন, বাজেটের অনেক ইস্যুস থাকে, সবগুলা নিয়ে বেশ ঝামেলাময় ব্যস্তময় সময় কাটাচ্ছি। আচ্ছা, তো শুরুতেই যেটি বললাম যে ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। খুব জানতে ইচ্ছে করছে একটা কথা, আপনি বলেছেন বাংলাদেশে বাড়ি শুধু মানুষের জন্য নয়, প্রজাপতি ও পাখির জন্য। এই কথাটি উপলব্ধি করলেন কখন? আসলে তো ওই যে আমি বরাবরই বলি, আমি তো জলরঙে ছবি আঁকতাম, সেই কারণে আমি কখনোই স্থপতি হব ভাবিনি। যখনই আর্কিটেকচার পড়াশুনো করেছি তখন দেখলাম যে এখানে না অনেক বেশি দালান কোঠা নিয়ে কথা হয়। মানে আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু দালান কোঠাটা নিয়ে কথা হতো, প্রকৃতির সাথে এর সম্পর্ক নিয়ে খুব বেশি কথা হতো তা না। মডার্ন মুভমেন্টটা এরকমই ছিল। তো কিন্তু যখন আমি পরে টের পেলাম যে আমার যে ভালো লাগার জায়গা ওটা কিন্তু নেই ওখানে। না, আমি তো পছন্দ করি গাছ আঁকতে, ফল আঁকতে, গাছের ছায়া নিচে পড়ছে, ছায়া নড়াচড়া খাচ্ছে, আপনার রোদ এসে ঢুকে পড়ছে, পানি নড়চড় করছে, তো এই তাবৎ জিনিস, পাখি এসে আওয়াজ করছে। তখন দেখলাম যে একটা বাস্তব জায়গায় একটা দালান মতো কিছু করছি, কিন্তু ওখানে একটা গাছ নেই, পাখি আসছে না, পাখির সাথে প্রজাপতি আসছে না, তাহলে ওই জিনিসটা কোথায় গেল? ছোটবেলা থেকে শিখলাম যে আবার ভালো লাগার জায়গাটা মিসিং কেন। তখনই মনে হলো এটা দুটো একসাথে তো থাকারই কথা, মানে প্রকৃতি তো মধ্যেই তো আমি থাকি, তাই না? তো কাজেই প্রকৃতির মধ্যে আমি করলাম, কিন্তু প্রকৃতি বাদ দিয়ে করলাম, এই ভাবনাটা তো আমার মাথায় খেলে না আসলে। সে তখন থেকে আর কি মনে হচ্ছে না, আমি একসাথে থাকতে চাই। তো এই কথাটি যখন আপনি আপনার ক্লায়েন্টকে প্রথমে বলেন তখন তাদের রেসপন্স কি হয়?
এটা খুবই স্বাভাবিক। হিউম্যান সাইকোলজি যদি মনে করেন আপনি, গ্রামে আমরা কিন্তু কয়দিন হলো শহরে এসেছি, আমাদের তো বংশধর আগের দেখে সব গ্রামেই ছিল। তো গ্রামে থাকা মানে ওরা ধরেই নিচ্ছে ওরা প্রকৃতিতেই থাকবে। তো ওখানে আপনার গাছে ফল হচ্ছে, নদীতে মাছ হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, এগুলা নিয়ে তো জীবন। এটা তো আরেকবার ভাবার কিছু নেই যে এগুলা কি, দিস অল পার্ট অফ ইয়োর লাইফ, তাই না? এটা নিয়েই তো পুরো জীবনটা। অবশ্যই। তো কাজেই ক্লায়েন্ট যারা আসছেন আমাদের কাছে, তারা কিন্তু মানে 10, 15, 20 বছর আগে ক্লায়েন্ট, ওরাও কিন্তু বেসিক্যালি ওইখান থেকে উঠে আসা মানুষ বা ওনার বাবা দাদা। তো এটা তাদের কাছে অবাক হওয়ার মতো কোনো বিষয় ছিল না। আচ্ছা। যেটা ছিল যে তাদের যে চাওয়া শহরে এসে সেটা পূরণ হচ্ছে কিনা সেটা নিয়ে একটা ভাবনা। যদি আপনি তাকে দিতে পারেন যাতে আমার 2টা ঘর লাগবে, 5টা ঘর লাগবে, তো 5টা ঘর দেওয়ার পর যদি আপনি বলেন এবার আপনাকে আমি একটা গাছ দিব, সেখানে ফল হবে, ওখানে পাখি আসবে, কিছু ছোট ছোট গাছ হবে, সেখানে প্রজাপতি আসবে, ধরেন কসমস বা জিনিয়া ফ্লাওয়ার, প্রজাপতি আসবে, প্রজাপতি ঘুমাবে আবার ইন্ডিয়ান অ্যামন্ড ট্রিতে, ও আবার ঘুমানোর জায়গা আনলে আসবে না। তো এই যে কতগুলা সায়েন্টিফিক জিনিস যেটা কবিতার মতো, ওগুলো একসাথে করে দিলেন, ও কি বলবে না 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 আমি চাই না এগুলা? ওরও তো শিশু আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে। তো আপনি তাকে কিছু না দিয়ে যদি বলেন প্রজাপতি দিব, তাহলে তো মুশকিল। সো ইটস ইন্টারেস্টিং সমন্বয় বলি আমরা, খুব সমন্বয় করতে পারলে ঠিক আছে। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। আপনি ছবি আঁকার গল্প বলছিলেন, তো সেটা কি ছোটবেলা থেকেই তো শুরু? হ্যাঁ। তাহলে একটু আপনার শৈশবে আপনাকে নিয়ে যাই, শৈশবটা কোথায় কেটেছে, কেমন ছিল, এবং সেখান থেকে কি ইন্সপিরেশন পেয়েছেন কিনা ছবি আঁকার? আমি না জানি না কেন আমি ছবি আঁকতাম। 7 বছর বয়স হবে আমার মনে হয় আমি ছবি আঁকা শুরু করি। এবং আমি কিন্তু শহরে থাকি, মানে পুরান ঢাকায় লালবাগ একটা এলাকা, এখনো চেনেন আপনারা, লালবাগ ফোর্ট, হ্যাঁ হ্যাঁ। ওইটার পাশে আমাদের বাসা, এখনো একটা বাসা আছে আমাদের। তো ওইখানে থেকে তো মনে করেন ছবি আঁকা কেন করলাম এটার উত্তর আমার কাছে নেই, মেবি সাম কানেকশন। কিন্তু আমি আবার ছবি আঁকার জন্য প্রতি সপ্তাহে 2-3 দিন করতাম কি, স্কুল ফাঁকি দিতাম। আমাদের স্কুল বন্ধ থাকতো শনি রবি, আমরা শনি রবি এমনকি শুক্রবার আমি চলে যেতাম গ্রামে। আচ্ছা। গ্রাম বলতে ওই বুড়িগঙ্গা পার হয়ে নৌকা নিয়ে আপনার কানবাঙ্গি চর বা আপনার ওই পাশে চলে যেত। এটা কি একা একা করতেন না সাথে কেউ থাকতো? মাঝে মাঝে থাকতেন সাথে কেউ, মানে পরের দিকে আমার গুরু আর্টের যে ডক্টর মানে আবু তাহের বাবু, আচ্ছা। উনি রাজশাহী প্রফেসর ছিলেন, উনি আর্টিস্ট, উনি ছিলেন। কিন্তু আগে আমি একাও যেতাম। তো ওই পারে গেলে হয় কি, পুরো ব্যাপারটা না ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়। ওখানে তো একদম নদী, বড় বড় গাছ, মানে শস্য ক্ষেত, তখন তো অত বাড়ি ছিল না আপনার। আবার ঢাকায় ফিরলেই সঙ্গে সঙ্গে চিকন গলি পুরান ঢাকার, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব ছোট হয়ে যায় সব। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি, 9 ভাই বোন আমাদের, সবাই মিলে হুলুস্থুল একটা, হ্যাঁ, এই যে লস্ট অফ ট্র্যাঙ্কুইলিটি, বাট এক ধরনের মানে কি উজ্জীবিত সমন্বয়। পাড়ার ছেলেপেলেরা হইচই করে আসছে, কথা বলছে, ফুটবল খেলতে যাচ্ছি মাঠে, লালবাগ ফোর্ট মাঠে। কিন্তু আবার 2 দিন পরে আবার চলে গেলাম ওখানে কিন্তু নিস্তব্ধতা, এক ধরনের ট্র্যাঙ্কুইলিটি, এক ধরনের বাতাসের শব্দ, আপনার নৌকা যাচ্ছে, হ্যাঁ, পানির উপর রোদ পড়ছে চিকচিক করে, দারুণ একটা। এই কারণে আমার মধ্যে না একটা দ্বৈততা আছে, কিন্তু হ্যাঁ আমি ট্রান্সফর্ম করতে পারি মনে হয়। আমি এই মানুষ, আমি ওই মানুষ হয়ে যাচ্ছি। ফলে আর্কিটেক্ট হিসাবে আমাকে যদি আপনি ডিফাইন করতে চান, হয়তো মুশকিলও পড়তে পারেন। আবার আর্টিস্ট বললে আবার পুরোপুরি হবে না, আর্টিস্টরা মাইন্ড করবে যে উনি আর্টিস্ট না, আবার আর্কিটেক্ট আবার না। Now you're being humble as well. So that's interesting. আপনি 9 ভাই বোনের গল্প বলা শুরু করেছেন, তো খুব জানতে ইচ্ছে করছে এরকম একটা বড় পরিবারে বেড়ে ওঠা, সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আপনার বাবা মা সম্পর্কেও যদি একটু বলতেন। এইটা আমার লাইফকে শিখিয়েছে, বিকজ আমাদের বাসায় যেহেতু আমাদের ফ্যামিলি এসছে কিন্তু বারাণসী থেকে, আমার দাদা এসছিলেন, হ্যাঁ, ফলে আমার বাবা কষ্ট মষ্ট করে একটু বড় হয়ে লালবাগে একটা বাড়ি কিনেছিলেন। সো দ্যাটস আওয়ার হোম টাউন। ওকে। আই ডোন্ট হ্যাভ এনি ভিলেজ দ্যাট আমি বলতে পারি যে অমুক জায়গা থেকে এসছি। 9 ভাই বোন ছাড়া আমাদের আত্মীয় স্বজন নাই, বিকজ এখানে কেউ নেই। কিন্তু এই 9 ভাই বোন সবসময় কারো না কারোর সঙ্গে ঝগড়া, এবং কারোর সঙ্গে কারোর কথা বন্ধ। বাট আই ওয়াজ দ্য অনলি পার্সন যে বাসার মধ্যে, মানে সবার সঙ্গে আমি লিয়াজও করতাম, আচ্ছা। যে কেন তুমি ওর সঙ্গে ঝগড়া করছো।
তো মানে আমি খুব প্রিয় সবার। হ্যাঁ, আপনি কত নাম্বার ছিলেন? আমি ছিলাম 6 নাম্বার। আচ্ছা, কিন্তু আমার বাবা আমাকে দিয়ে সব কাজ করাতো, কারণ বাবা মনে করতো বড় দুটা কোনো কাজের নাই, তো আমি হলাম কাজের সবকিছু, সব লেখালেখি করো, এই করো সেই করো। আর বাবা মা মাঝে মাঝে ঝগড়া করতেন। বাগানে একটা ছোট বাগান ছিল, একটা উঠান ছিল, তো ওই বাগানটাতে কে কি লাগাবে, মা লাগাবে, বাবা বলে এটা না ওটা না, দুজনের মহা ঝগড়া, বাগান নিয়ে ঝগড়া। হ্যাঁ, তো ওইটা আমাদের স্মৃতিতে খুব দারুণ। আর উঠানে বসে আমরা দস্যু বনহুর পড়ছি, তারপরে আপনার নানান ধরনের বই পড়তাম, সবাই মিলে 9 ভাই বোন দেখি বই পড়ছি উঠানে বসে আচ্ছা। সবাই মিলে। আর বাবা পেপার পড়ছেন এভাবে। তো এই যে অদ্ভুত মানে চমৎকার একটা সমন্বয়, আবার সবাই সবার সঙ্গে লেগে আছে। হ্যাঁ, মানে কখন যে সময় চলে যাচ্ছিল দারুণভাবে, বিস্ময়কর। কেউ ছবি আঁকে আমাদের বাসায়, আমার ছোট বোন, এক বোন টিটি খেলে, একজন গিটার বাজায়, এক ভাই গান করে। হ্যাঁ, মানে পুরো বাসার মধ্যে আপনার একটা কালচারাল একটা ক্লাবের মতো। তো যখন ছবি আঁকতেন, সেই ছবিটা বাবা মাকে কখনো দেখিয়েছেন বা হ্যাঁ হ্যাঁ, তখন তাদের কি রিয়াকশন হয়েছে? সব সময় দেখছি আমি। তো আমার বাবা তো খুবই মানে তখনকার দিনের বিজনেসম্যান, কিছু হলেই তো বলতো নো নো নো, তুমি অঙ্কনের পয়সা নেই, ও তোমাকে আর্টিস্ট হতে হবে না, নো তুমি ইয়া করো, ব্যারিস্টার হবে, লয়ার হবে, বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, কিন্তু যেই আমি অ্যাওয়ার্ড পেলাম নতুন করি, বা মনে করেন ওই যে জওহরলাল নেহেরু গোল্ড মেডেল পেলাম, ওটার গল্পেও আসতে চাই। হ্যাঁ, ওটা তখন কেউ আসলে পাশে বেড়াতে, উনি আমাকে ডেকে ডেকে দেখলেন আমার ছেলে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আর আমি তো রাগে দাঁত কামড়ে কামড়ে, যে পয়সা দেয় না, রং কিনা, আর বলে আর্টিস্ট হতে পারবো না। কিন্তু আবার সবাইকে বলে যে আমার ছেলে দেখেছেন, আর মানে কত ভালো ছবি আঁকে। এটা কত বছর বয়সে? তখন আমি ধরেন পেলাম যখন, তখন তো কত 13 বছর বয়স, নেহেরু গোল্ড। 12 বছরে পেলাম আপনার নতুন করি, ক্লাস 8। হ্যাঁ, ওই সময় বাবা এত কিছু, কিন্তু আমাকে বলছে ওদিকে খবরদার, তুমি কিন্তু আর্টিস্ট হতে পারবে না। তো কি একটা অদ্ভুত অবস্থা বলেন তো। কি ছবি এঁকেছিলেন মনে আছে? হ্যাঁ সেই পুরস্কার যেটা জিতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, যেটা নেহেরু অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওটা তো আমি একটা বোট এঁকেছিলাম, মানে দুটো বোট, খুব সুন্দর ওয়াশ দিয়ে আপনার ওয়াটার কালারের, বাংলাদেশের বোট। হ্যাঁ, যেই বোট আমি এখনো ছাড়তে পারিনি, এখনো আমি পানির সঙ্গে নিজেকে যুক্ত করি। আর থ্যাংক ইউ। কৃষ্ণা চূড়া এঁকেছিলাম নতুন করিতে, আপনার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো বাবা মায়ের গল্প বলছিলেন, আরো একটু শুনতে চাই সেই সময়ের বাবা মার সামনে এগিয়ে চলার পথে ইন্সপিরেশনটা আর কিভাবে কিভাবে দিয়েছেন? আমার বাবা এক ধরনের ইন্সপিরেশন, এই যে তার নির্লিপ্ততা এক ধরনের। হ্যাঁ, কিন্তু আবার পিছন থেকে কিন্তু উনিই করছেন আমার রং কেনা, হয়তো হ্যাঁ যদিও মুখে বলে। তো এইটা একটা টেনশন বাবার সাথে ছেলের। হ্যাঁ, এটা আমাকে কিন্তু এক ধরনের প্রস্তুতি দেয় আর কি। হ্যাঁ, কি বলবো, কি করব, কি করব না। যার আমি আর্কিটেকচারে ভর্তি হয়েছি শুধুমাত্র বাবার কারণে, কারণ বাবা বলছেন আর্টিস্ট হতে পারবে না। তখন অনেক খুঁজে খুঁজে দেখলাম, আমার এক কাজিন ছিল, ও বললো এই শোন শোন আর্কিটেকচারে পড়, ওখানে কিন্তু ওই পেন্টিং করা যায়। তো পেন্টিং করা যায় বলেই কিন্তু আর্কিটেকচারে ঢুকলাম। অনেক কষ্ট করে ঢুকলাম, অনেক পড়াশোনা করে টোরে ট্রায়াল দিয়ে। কিন্তু বাবাকে বলার জন্য যে এটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ওটা কিন্তু ওইটা হচ্ছে ইউনিভার্সিটির পার্ট। তো বাবাকে বলতে পারলাম যে আমি কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ভর্তি হয়েছি বাবা, আর আর্কিটেকচার ডিপার্টমেন্ট বলি না। আচ্ছা। হ্যাঁ, তো এইভাবে কেমোফ্লাজ করে না, মানে বোকা বানানো, বাবাকে বোকা বানালাম যে আমি তো ইঞ্জিনিয়ার হচ্ছি, আর এদিকে আমি কিন্তু ভাবছি আর্কিটেকচার তো আমি পেন্টিংই করবো। অ্যাকচুয়ালি তো আর্কিটেকচার পেন্টিং না পুরোপুরি, হ্যাঁ মানে সামান্য আছে। তো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি। আমি একটু হতাশ হয়েছিলাম, একটু স্ট্রাগল করেছি, কষ্ট হয়েছে আমার অনেক। আর মা কি বলেছিলেন? মা তো মানে দারুণভাবে বাবাকে অলওয়েজ বোঝাচ্ছেন যে আপনি বলে বলতেন মা, আপনি চিন্তা করবেন না, এটাই ওদের পড়া, এরকমই পড়াশোনা। উনি তো দেখতেন আর্কিটেকচার করতে গিয়ে কী কাগজ কেটে কেটে ভরে ফেলছি, কি একটা মডেল বানাচ্ছি, ভাঙাচোরা গ্লু আইকা এটা সেটা সারা ঘর। বাবা তো রাত 3টার সময় এসে আর মাকে বলছেন দেখলে দেখলে তোমার ছেলে এইগুলা কি ইঞ্জিনিয়ারিং, আমি বুঝি না। আর মা বলছেন না না, এখন দিন পাল্টেছে, এখন পড়াশোনা এরকমই। আমার মা আমার মা ছাড়া আমি আর্কিটেকচার পড়তে মানে শিখতে পারতাম না। আমি কিন্তু আর্কিটেকচার ছেড়ে দিয়েছিলাম,
কারণ সেকেন্ড ইয়ার আমার টিচার বললো যে তোমাকে তো আমি গ্রেড করতে পারবো না, তুমি তো অনেক গ্রেডের অনেক নিচে, বিলো তো ফেলিং গ্রেড, সো তোমাকে আমি নাম্বারই দিতে পারবো না। এরকম কয়েকবার শোনার পরে এরকম নানান ধরনের কথা, আমি থার্ড ইয়ারে বাবা মারা যাওয়ার 84-এ মারা গেলেন পরে আমি টাটা বাই বাই, আমি আর্ট কলেজে গিয়ে ফর্ম টর্ম নিয়ে এসে, তখন তো আর্ট কলেজ, ফর্ম টর্ম নিয়ে এসে ভর্তি হওয়ার জন্য সব প্রস্তুতি নিলাম। তখন মা বললেন যে এই আমাদের বাসারে তো পুরনো ভেঙে যাচ্ছে, তো তোর বাবাও মারা গেছেন, 9 ভাই বোন বড় হয়ে যাচ্ছে, তোর এই বাসাটা বানাতে হবে আবার ঠিক করে। তা আমরা মা আমি তো আর্কিটেক্ট না, এক নম্বর হচ্ছে আমি খারাপ ছাত্র আর স্টুডেন্ট, খুবই খারাপ, দ্বিতীয়ত আমি আর্কিটেক্ট হইনি এখনও, তা আমি কোত্থেকে, তা আমরা গেলাম এক আর্কিটেক্টের কাছে, তো উনি ডিজাইন করে দিলেন। তো ওই মা ভাই বোন সব গোল হয়ে বসলাম 9 জন, মা সহ 10 জন। মা বললেন যে আচ্ছা এইটা কি ডিজাইন হলো, আমার একটা উঠান ছিল, আমার একটা বাগান ছিল, তো আমি দেখছি এখানে তো খালি ঘরই ঘর, আমার উঠান নেই, বাগান নেই, তো তোর বাবার সাথে আমার যত স্মৃতি সেই উঠান আর বাগানকে ঘিরে, এখন তোর বাবাও চলে গেল আর আমার স্মৃতি যা আছে সেটাও চলে যাচ্ছে, এটা কি আর্কিটেকচার নাকি? তা আমি কি নিয়ে বাঁচবো? দেন আই রিয়েলাইজ ইমিডিয়েটলি, সাডেনলি হয় না, আপনি মানে চমকে গেলেন, গিয়ে আপনি হঠাৎ রিয়েলাইজেশন হলো আপনার যে আচ্ছা আর্কিটেকচার তো তাহলে এই জিনিস যে আপনার মেমোরি, আপনার যে স্মৃতি সেটাকে ধারণ করতে পারে, হ্যাঁ, আপনার ইমোশনকে ধারণ করতে পারে এবং সেটাকে ফ্লারিশ করে, আরও উদ্ভাসিত করে এবং নতুন নতুন মেমোরি বা স্মৃতি আবার সে তৈরি করে ভবিষ্যতের জন্য। তখন মা যখন বলল এটা তো আমি এখানে বাঁচবো না, তখন আমি ডিসিশন নিলাম যে না, এটা আমিই করব, কেন আমি সবচেয়ে ভালো জানি আমার পরিবারের ইতিহাস, এই প্রথম আমি করলাম। কিন্তু উনি একটা অদ্ভুত শর্ত দিয়েছিলেন যে আমি দোতলায় থাকবো, আমি একতলায় থাকবো না, আর এখানে মশা বেশি, মাছি আছে এবং বাতাস কম আসে, দোতলা বাসা হবে, আমি দোতলায় থাকবো, কিন্তু দোতলায় আমার বাগানটা চাই, আচ্ছা, আর আমার উঠানটাও দোতলাতে চাই। তেমনটি হয়েছে? আমি বললাম মা এটা কি, তুমি কি বলো এগুলো, এটা তো মানে এটা পাগলামি হয়ে গেল না, কোথার থেকে আমি বাগান উপরে নিয়ে যাবো, বাগান কি এটা কি শূন্যদান হবে নাকি? কিন্তু আসলে কিন্তু করলাম আমি 1988-এ যখন আমি 5th ইয়ারের ছাত্র, বাসা শেষ করলাম, বাহ, দোতলাতে চমৎকার মাটি ভরাট করে বড় বড় গাছ লাগিয়ে, হ্যাঁ, আমার মার রুমের সামনে যে বাগানটা করা হলো সেটা বাংলাদেশি ইতিহাসের প্রথম হ্যাঙ্গিং লন বা শূন্যোদ্যান হয়েছে আপনার। সেখান থেকে গ্রিন আর্কিটেকচারের কথাটা অনেকে বলে আমার সম্পর্কে, আমি জানি না আপনি জানেন কি না, অনেকে বলে গ্রিন আর্কিটেক্ট, যদিও কথাটা হাস্যকর। জি। আচ্ছা, তো মা যখন দেখলেন আপনার এই হ্যাঙ্গিং লন, তিনি কি বলেছিলেন? আমার মা 25 বছর ওখানে ছিলেন ওই বাসায়, এবং উনি শি লাভড ইট, মানে উনি এত পছন্দ করতেন, ওই জন্য আমাকে বারবার বলতেন এই তুই কিন্তু এটাকে নকল করবি না। যদি আমি সারা জীবন তা করেছি এবং এখনও করছি, যতদিন থাকবো করব। তার মানে কনসেপ্টটা মায়ের ইন্সপিরেশনের কারণেই এলো। আমার মা শিখিয়েছেন আর্কিটেকচার কি, আমি আর্কিটেকচার শিখেছি আর মায়ের কাছ থেকে, স্কুল থেকে শিখেছি হয়তো মাপঝোপ, হ্যাঁ না, চেয়ারের উঁচু কত হবে, সিঁড়ির ধাপ কত হবে, টয়লেটের মাপ কত হবে, এগুলো আমি শিখেছি, এগুলো তো শিখতে হয় তাই না? কিন্তু আসলে যে এসেন্স, যে সৌন্দর্যটা স্থাপত্যে, সেটা আমার মার কাছ থেকে শিখেছি। আমাদের আড্ডা তো জমে উঠেছে, সামনে ইস্পাহানি মির্জাপুর চায়ের মন মাতানো ঘ্রাণের এক চুমুক চা যদি হয়ে যায় খারাপ হয় না। মির্জাপুর চা, ইয়েস। বাহ, এখন একটু জানতে চাইবো, লালনের দর্শন আপনার স্থাপত্যে লুকিয়ে আছে, তো সেটা কিভাবে একসাথে হলো? আমি বলি এটা না, আমি যখন কি করে যেন ধীরে ধীরে ইন্টারন্যাশনাল লেকচার বা অ্যাওয়ার্ড পাওয়া এগুলা আমার ভাগ্যে হয়েছে কিছুটা। একটা কারণ হতে পারে আমি খারাপ ছাত্র ছিলাম, তো সেজন্য পাশ করার পরে আমার তো অস্তিত্ব নিয়ে টানাটানি, আমার ফ্যামিলি নাই এখানে, আসছে বাইরে থেকে, এখানে আত্মীয় স্বজন নেই, কে আমাকে কাজ দিবে? তো ফলে যেই কাজটুকু ছোট ছোট 2 কাঠা 1 কাঠা জমিতে যাই করতাম আমি এত যত্ন নিয়ে করতাম। আর ওই মার শেখানো যে এই বাগানটা হয়ে গেল উপরে আকাশে, আপনার ছোট উঠান তৈরি করে ফেললাম, এটা তখনকার বিশ্বে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল।
যে বাগানটা যে আর্কিটেকচারের সাথে গ্রিনের সম্পর্ক কিন্তু তখনও পৃথিবীতে এই গ্রিন আর্কিটেকচার তৈরি হয়নি ওইভাবে, মানে মুখে মুখে কথা হয়। কিন্তু আমার এই অ্যাপ্রোচটা, যে কারণে আমি কিন্তু 1 of the 50 প্ল্যানেট আর্কিটেকচার একজন, যারা পৃথিবী গ্রিন করেছে তাদের আমি একজন 50 জনের। তো ওই সময়টাতে এইটাই আমি দেখাতাম, ফলে আমি কাজগুলো অনেক মজা পেত লোকে এবং ওগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। ফলে হয়েছে কি, আমার একটা অস্তিত্ব তৈরি হয়েছে যে না, লোকজন বলে, না 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 ওনাকে কাজ দেওয়া যায়, তো না খেয়ে মারা যেতাম না। তো ওইগুলো করে করে না আমি নিজেকে তৈরি করলাম যে অ্যাটলিস্ট আমি যেন এই পেশায়, যেহেতু আর কিছু পারি না আমি, সেটা সত্য নয় যদিও, তো কাজে আমাকে টিকে থাকতে হবে। টিকে থাকার চক্করে পরে আমি কিন্তু ইনফ্যাক্ট এটা জোর দিয়ে করেছি অনেক, যাতে আমি টিকে থাকতে পারি, খেয়ে পরে বাঁচতে পারি সুন্দর করে, আর আমার ক্রিয়েটিভিটি যেটুকু ইচ্ছা আছে সেটাও আমি দেখাতে পারি। সেটা ছিল আপনার সূত্র। আপনার প্রশ্ন যদি উত্তর কি জানি না, প্রশ্নটা কি ভুলে গেছি। লালনের দর্শন কিভাবে আপনার কাজের মধ্যে যুক্ত হলো? তো এইটা করতে করতে হয়েছে কি, আমি অ্যাওয়ার্ড কিছু পেলাম না, তো আমি বাইরে যাওয়া শুরু করলাম। আমাকে ইনভাইট করলো লেকচার দিতে, তো অ্যাওয়ার্ড আনতে গেলাম আপনার, হ্যাঁ, তখন আবার ছোট লেকচার দিলাম। দেখা গেল যে আমি দেখছি যে বাইরের দেশে, বিশেষ ইউরোপে আপনার যখন যাওয়া শুরু করলাম, সবাই দেখি যে আর্কিটেক্টরা তখন একটা চর্চা এসছে, ফিলোসফারদেরকে টানাটানি করে। সে আপনার প্লেটোর লেখা নিয়ে কথা বলছে, কে মিথ অফ দ্য কেভ মনে করেন, হ্যাঁ, অথবা পরবর্তীতে দেকাতের কথা, ওর লেখা নলেজ নিয়ে লেখা, বা ওরা অনেকে, ইমানুয়েল কান, এরা অনেকে, এমনকি জাক ডারিডা লেখা পরবর্তীতে। তো এত মানুষ নিয়ে ওরা কথা বলে যে তখন আমরা শেখা শুরু করলাম যে আর্কিটেকচার কিন্তু আকাশ থেকে আসা কিছু না, এটা দর্শন থেকে উঠে আসা একটা সমাজের দর্শনের চিহ্ন, স্থাপত্য। হ্যাঁ, তো সেখানে আমাদের কোথায়, দার্শনিক কোথায়? আমার খুব খারাপ লাগতো, হ্যাঁ, যে ওদের কথা বলতে হয় কেন আমাকে? আমার নিজের কোনো দার্শনিক নেই, আমার নিজ মাটি থেকে উঠে আসা। তখনই আমি ঘাটাঘাটি শুরু করি। আমার মনে হচ্ছে নিউ ইয়র্কে আমি একটা সলো এক্সিবিশন করেছিলাম 97-এ। তো ওটা লোকজন খুব মানে পাত্তা দেয়নি। সলো এক্সিবিশন, বড় জায়গায়, কিন্তু কেউ পাত্তা দেয়নি। খুব ফ্রাস্ট্রেটেড হলাম। আচ্ছা, যে এই বাঙালি ছেলে নকল করছে, আমাদের মতো হওয়ার চেষ্টা করছে। মানে ওদের মতোই তো আমাদের শেখানো হয়েছে। আমাদের পড়াশোনা কিন্তু কিভাবে ওয়েস্টার্ন হওয়া যায়, তাই না? তো ওইটাই করলাম। ওরা বললো, হ্যাঁ তুমি চেষ্টা করছো, কিন্তু এখন তুমি বড়ই গরিব। মানে ওদের ভাবটা এরকমই ছিল, তুমি খাটো, আরও পারবে। আচ্ছা, তখন প্লেনে আসার সময় আমি লিখছিলাম আমেরিকা থেকে যে আই এম কামিং ব্যাক হোম উইথ হোপ অ্যান্ড ফ্রাস্ট্রেশন ছিল যে আমরা তো কিছু শিখি টিখি নেই আসলে, হ্যাঁ, কিন্তু হোপ হচ্ছে যে এইবার যদি আমি নিজের দেশকে না চিনি, নিজের মাটিকে না চিনি, নিজের অতীতকে না দেখি, ভবিষ্যৎ না দেখি, তাহলে কিন্তু আমার কোনো ভবিষ্যৎ নেই। তখন আমি সার্চ করা শুরু করলাম, হু উই আর, দেন বাংলাদেশ কি। সে আপনাকে বলি, বাংলাদেশের সাইজ হচ্ছে ধরেন 1,48,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া, হ্যাঁ, অ্যারাউন্ড রাফলি। কিন্তু বাংলাদেশ প্রতি বছর যে উপরে হিমালয় থেকে পানি নেমে আসে না, এ কয়েকটা প্লেন আছে, গেঞ্জেস প্লেন, ব্রহ্মপুত্র প্লেন, এই এরিয়াটার সাইজ হচ্ছে জানেন, মোর দেন 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া। মনে করেন 22 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া, হ্যাঁ। আর বাংলাদেশের সাইজ হচ্ছে 1,48,000 মনে করেন। তো এটা হচ্ছে বাংলাদেশের 14 থেকে 15 গুণ বেশি বড় এরিয়া। ওই পুরো পানিটা বাংলাদেশের ভিতর দিয়ে যায়। এখন আপনি যদি বলেন আপনার একটা জমি আছে, ইউ আর রং, ইউ ডোন্ট হ্যাভ ল্যান্ড, আপনার একটা পানির আধার আছে। এই পানির আধার, এখন আমরা দেখেন শহরে রাস্তা বানাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই, মেট্রো রেল বানাই, হাইওয়ে বানাই, তাই না? তো বানাতে কি, পানির বিরুদ্ধে যুদ্ধ। না, আমরা নৌকা বানাবো না, পানি দিয়ে চলবো না, আমরা রাস্তা বানাবো, দালান বানাবো। তো আপনি পারবেন? আপনি 14 গুণ বড় পানির ফোর্স প্রত্যেক বছর আসছে, আপনার ভিতর দিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। বর্ষায় কিন্তু বাংলাদেশ মানে অলমোস্ট 80% ডুবে যায়। জি। তা আপনি এগুলো স্বীকার করেন না। মানুষ মানে ফিলসফিক্যালি আমরা স্বীকার করি না বলে কিন্তু আমরা সাফার করছি না, প্রত্যেক দিন সাফার করছি। রেইন ইজ এ পেইন আমাদের, অথচ এটা হওয়ার কথা, রেইন ইজ এ সেলিব্রেশন হওয়ার কথা না। বৃষ্টি হচ্ছে, রবীন্দ্রনাথকে দেখেন, সেলিব্রেশন, রেইন। জি জি। তো লালন দেখেন, লালন বলেছেন যে নীলাঞ্জন মানে আমাদের ঈশ্বর। আমি তো মুসলিম, তারপর আমি তো ওইভাবেই চিন্তা করি, আমি অত রিজিড না, যে আমাদের ঈশ্বর কোথায় বাস করেন? পানির সাথে। মরুভূমিতে ঈশ্বর বাস করেন বালিতে, তাই না? তো লালন বলেছেন এগুলি।
তো আমরা যখনই দেখছি যে আমাদের ফিলসফার যারা রবীন্দ্রনাথ বলেন, লালন বলেন, জগদীশ সায়েন্টিস্ট অ্যান্ড ফিলসফার, জি এরা তো পৃথিবীর শ্রেষ্ঠ এবং পৃথিবী স্বীকার করে এখন। স্যার জগদীশ চন্দ্র বসুকে কে না স্বীকার করে? জি। তো তাদের ঘটনাগুলো পড়া শুরু করলাম। রবীন্দ্রনাথের উপর 1 বছর ক্লাস করলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রে সব নোবেল পড়লাম। আচ্ছা আব্দুল হাফিজ স্যারের আন্ডারে পড়ে আলোচনা, প্রত্যেক সপ্তাহে 2 দিন আলোচনা বাহ শেখার জন্য। তো দেখলাম যে ভান্ডার তো মানে ভয়ঙ্কর রকমের রিচ। তো কেন আমার আর্কিটেকচার আমাদের ফিলোসফার আসবেন না, কেন লালন আসবেন? আর লালন যা বলেছে আপনাকে তো আমি বলি, আপনি ঘাবড়ে যাবেন। কিছু শুনি। একটু যদি বলি, ধরেন মানে সক্রেটিসকে যদি ধরেন একটা গ্রেট ফিলোসফার, যা সেখান থেকে শুরু করে যারা যারা এসছেন, ধরেন আপনার ইমানুয়েল কান্ট বা দেকার্তে পর্যন্ত 17th সেঞ্চুরি পর্যন্ত 2000 বছর যে ফিলোসফাররা, এরা হচ্ছে র্যাশনালিস্ট। আচ্ছা এরা কিন্তু ট্রুথ খুঁজেছে, সত্যবাদী, সত্য খুঁজেছে। হ্যাঁ, এখন তো পরবর্তী জীবনে সত্য কোনটা এটাই তো প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো পরবর্তী কিছু আপনার সিগমুন্ড ফ্রয়েড, যে এসে যখন বললো যে দিস অ্যানাদার ওয়ার্ল্ড, হ্যাঁ, সাবকনসিয়াস বলেনি, আনকনসিয়াস বলেছে ও। পরবর্তীতে সে বলেছে 2-1 বার। তো ও খুঁজে পেয়েছে যে তার শরীরের ভিতরে আরেকটা মন আসা যাওয়া করে, যেই মনটা রাত্রে ঘুমালে বের হয়ে চলে যায়, মুহূর্তে স্বর্গে চলে যায়, লন্ডনে চলে যায়, নিউ ইয়র্কে চলে যায়, গ্রামে চলে যায়। তার মানে 2টা জিনিস। হ্যাঁ, এটা সে বোঝাতে হিমশিম খেয়েছে ইউরোপের মানুষকে। কিন্তু এই ফ্রয়েডের এই কথা বলার 80 বছর আগে লালনের কথা লালন পরিষ্কার করে বলেছে, খাঁচার ভিতর অচিন পাখি। তারপরে আপনার বাড়ির পাশে এক ঘর পড়শি, এরা কারা? আপনার ভিতরে আপনারই তো চিন্তাগুলো বাস করে, সত্যি এবং তারা একসাথে থাকে লক্ষ যোজন দূর। আপনি দেখেছেন তাকে কোনো দিন? তো লালন তো গানের মধ্যে দিয়ে এত পরিষ্কার করে যেই সায়েন্টিফিক এভিডেন্সেসগুলা, যারা ইউরোপ 1000 বছর পার করেছে বুঝতে, লালন বলেছে। জি এখন একটা জিনিস যদি বলি, দেকার্তে যখন বলে যে, ওর একটা বিখ্যাত উক্তি আছে, যদি অনেকেই জানেন হয়তো, ওর একটা লেখা আছে দারুণ, ওটা আমি পড়েছি। ওর লাস্টে বলছে আই থিঙ্ক দেয়ার ফর আই এম। ও বলছে যে আমি জঙ্গলে গিয়ে ভাবছি, ওর লেখাটা, আমার হাত নাই, পা নাই, মাথা নাই, তা আমি কোথায়? আমার তো কিছু নাই শরীরের। তখন হঠাৎ বললো, কই, আমি তো ভাবছি। সো ওর বিখ্যাত উক্তি সারা পৃথিবীর মানুষ হইচই পড়ে গেল, আই থিঙ্ক, আমি চিন্তা করি, দেয়ার ফর আই এম, সেই জন্য তো আমি আমার অস্তিত্ব। আর লালন প্রশ্ন করেছে, তুমি তো ভাবতেই পারো না, যদি ভাবতে পারো তাহলে বলো এখন আমি ভাববো না। পারবে ভাবতে? না, ভাবনা তো তোমার অধীনস্থ কেউ না, ও ইন্ডিপেন্ডেন্টলি আসে যায় তোমার ভিতরে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো দেকার্তে এত গ্রেট ফিলোসফার, পৃথিবীর শ্রেষ্ঠতম ফিলোসফার যাকে ধরা হয়, ন্যাশনালিস্টদের ফাদার অফ দ্য ফিলোসফার, রাইট তার চিন্তাকে লালন চ্যালেঞ্জ করেছে। হয়তো না জেনেই করেছে, কেন ওর সাথে ওর সম্পর্ক নাই। হ্যাঁ, কিন্তু লালন তো যে কথা বলেছে সেটা ও তো ভুল বলেছে, আসলে ঠিক বলে নাই। এবং ইউরোপ এটা বুঝেছে ফ্রয়েডের মধ্যে দিয়ে, তাও লালনের মনে করেন 50-60 বছর পরে। তো এই ফিলোসফার আমাদের আছে, আমরা জানি না। ব্রিটিশরা বলেছে আমাদেরকে আমি নাকি কালো, ছোট, জ্ঞান নাই, বুদ্ধি নাই, হ্যাঁ, এবং ওরা গ্রেট, সাদা চামড়া গ্রেট, ওরা লম্বা, ওরা অনেক জ্ঞানী, সব চুরি করে নিয়ে গেছে আমাদের। 2001 সালে, 2000 বছর আগে, এখন থেকে 2025 বছর আগে, ওয়ার্ল্ড আপনার ইউনাইটেড নেশনে এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে রেকর্ড আমাদের কাছে আছে, বিকজ আমরা তো কাজ করি এগুলো নিয়ে, ওখানে পরিষ্কার লেখা আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বোচ্চ ধনী রাষ্ট্র বঙ্গদেশ, দ্বিতীয় হচ্ছে আপনার গ্রিস, তৃতীয় হচ্ছে আপনার ভারত, রোম, তারপরে ভারত। আচ্ছা এটা এমন না যে ভারতের আন্ডারে পড়ে আমরা, না, আমরাই পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিলাম। আর আমাদেরকে বলে আমরা নাকি ফকির রাষ্ট্র। তা আপনি বলেন, এরপরে এসব যদি না পড়তাম তাহলে আপনি কি করে আমি নিজেকে বলবো আমি বাঙালি, আমি গর্বিত? এখন আমি বলতে পারি, সারা পৃথিবীতে গিয়ে বলি যে আমার দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। এবং তার এভিডেন্সেস যখন দেখাই আমি, তখন তারা ঘাবড়ে যায়। এই জন্য বাংলাদেশের আর্কিটেকচার কিন্তু এখন অনেক দূরে গিয়েছে। আপনি জানেন অনেক আর্কিটেক্ট বাংলাদেশের, গড ইজ গ্রেট, ভালো করছে। আপনি লালনের কথা বললেন, লালনের কথা এলে কবিতাও চলে আসে, এবং আপনি বলেছেন স্থাপত্যের সাথে কবিতার একটা মিল রয়েছে, বা আপনি তুলনাও করেছেন। তো মানুষকে বোঝানোটা মাঝে মাঝে কি কঠিন হয়ে যায় কিনা?
না ওইটা তো ধরেন মানে আপেক্ষিক ব্যাপার, কেউ বোঝেন না, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি বুঝতে পারলাম কিনা, আমি কাজ করার সময় বুঝতে পারলাম কিনা। কারণ আর্কিটেকচার আসলে কি জিনিস, মানে একটা মজার ব্যাপার কি, আপনার এই প্রশ্নের উত্তর খুব মুশকিল দেওয়া। আপনি যদি আপনি একজন উপস্থাপক বললেই কিন্তু আমি বুঝতে পারি যে আপনি এরকম উপস্থাপনা করেন, বা কেউ নাটক করলে উনি বলেন যে আমি নাটকের শিল্পী বা আমি গায়ক, যথেষ্ট। আপনি যদি বলেন আর্কিটেক্ট, তাহলে 100টা প্রশ্ন আসবে, মানে কি, আপনি কি করেন, আপনি কি ছবি আঁকেন, আপনি কি ড্রয়িং করেন, আপনি কি বিল্ডিং বানান। উনি সবই করেন, কিন্তু উনি তো রাজমিস্ত্রি না, উনি আবার মানে ড্রয়িং করেন খালি না, আসলে উনি তো চিন্তা করেন। তো এইটার উত্তর আপনার রামায়ণে এক জায়গায় দেওয়া হয়েছে খুব চমৎকারভাবে, সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর। সেটা হচ্ছে, যে ব্যক্তি একটি কমিউনিটির সবচেয়ে জ্ঞানী লোক, তিনি স্থপতি হতে পারেন। বাহ। তো স্থপতির সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ওনার নলেজ। হ্যাঁ, সে ধরেন আমাকে বলা হলে আপনি এয়ারপোর্ট ডিজাইন করেন, আবার বলে একটা বনের মধ্যে একটা মানে আপনি ইন্টারপ্রিটেশন সেন্টার ডিজাইন করেন, অথবা আপনি মস্ক ডিজাইন করেন, মন্দির ডিজাইন করেন। তা আমার কিন্তু নলেজটাই পাওয়ার, আমাকে জানতে হবে মস্ক কী, মন্দির কী। হ্যাঁ, জঙ্গলের মধ্যে একটা কিছু করলে সেটা আমি কিছু নষ্ট না করে কীভাবে, আমার নলেজ থাকতে হবে ওই পুরো প্রকৃতি সম্পর্কে, ইকোলজি সম্পর্কে, তাই না? এয়ারপোর্টে গেলে আমাকে প্লেন সম্পর্কে, মালামাল নামা ওঠানামা, মানুষের সাইকোলজি সব বুঝতে হবে। তার মানে আমার তো নলেজ হচ্ছে ক্ষমতা। এখন আমি নলেজ থাকলে পরে আমি ট্রেনিং নিয়ে আমি নির্মাণ করতে পারি। তো কাজেই আর্কিটেক্টদের না নলেজটা ইম্পর্টেন্ট। তো কাজে আমরা যখন দেখি আর্কিটেকচার তো কিছুই না, একটা খালি জায়গা, ধরেন একটা উঠান, আমার আম্মার বাসার উঠান, সব বসে আড্ডা মারছি, গল্প করছি, ঝগড়া করছি, কিছুই তো নাই, আকাশ খোলা একটা উঠান, মাঝখানে একটা গাছ আছে, উঠে এসে লম্বা হয়ে, সন্ধ্যা মালতী আপনার, হ্যাঁ সন্ধ্যায় ফুল আসে, আমার মনে আছে এখনো। ওখানে কি আছে? কিছু নেই। কিন্তু ওটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে কি জানেন, রাতে তারা দেখা যায়, দিনের বেলা সকালে রোদ এসে পড়ে, হ্যাঁ বৃষ্টি আসছে, ঝমঝম বৃষ্টি পড়ে ওইখানে। মানে ওই জায়গাটা আপনার ফিল্ড আপ বাই অল দি ইমোশনস অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, কসমিক, দ্য কসমস। আপনি তারা দেখছেন শুয়ে শুয়ে রাতেবেলা, পাঠিতে বিছিয়ে, আমরা গরম পড়েছে, ইলেকট্রিসিটি নাই, কি করব, তারা দেখি, তাই না? আর গান করি, চিৎকার করে করে এক একজন হেড়ে গলায় গান করছে। তো এই যে এটা একটা ঘর, যেই ঘরটা নাকি বৃষ্টিকে আশ্রয় দেয়, আপনার মেঘ চলে যায় সেটা রিফ্লেকশন পড়ে, অথবা আপনার রোদকে আশ্রয় দেয়, তাই না? কোথাও থেকে শব্দ ভেসে আসছে, পাখির আওয়াজ তাকে আশ্রয় দেয়, আকাশে তারার সঙ্গে কথা বলে, এই জায়গাটি তো আর্কিটেকচার। তাই তো। তো কাজে আমাকে তো এই সম্পর্কে এখন আমাকে জানতে হবে, এটা কি ওটা কি, তখন আর্কিটেকচার হবে। তো আর্কিটেকচার একটা শূন্য জায়গা ছাড়া, এখানে দেখেন এটা কিছু না, এটা একটা স্পেস, তার মধ্যে আপনি ফিল্ড আপ করেছেন, আপনি আছেন, আমি আছি, এই আপনার মির্জাপুর চায়ের একটা কাপ আছে, চা সহ, এই সবটা মিলেই কিন্তু জায়গাটা, এটাই তো স্থাপত্য। এটা যত গোছাবেন, যত জ্ঞানের সাথে গোছাবেন, তত এটা কবিতার মতোই হয়ে উঠবে। এটা কবিতা না, যে আপনাকে বললাম কি, এটা তো স্থাপত্য না কবিতা। এই স্পেসটা আপনার আশ্রয় দেয় বৃষ্টিকে, রোদকে, ভালোবাসাকে, ঝগড়াকে, এটা কবিতা আসলে। এই জন্য আমি বলি যে স্থাপত্য কবিতা একই জিনিস। এ ফ্রোজেন পোয়েম প্রবাবলি। ও হ্যাঁ, এটা সেড বাই জার্মান দার্শনিক, এটা বলেছিল। বাহ, আপনার কথা শুনে তো আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছে, আমি নিশ্চিত আমাদের দর্শকও হচ্ছেন। কিন্তু আজকের রফিক আজম একদিনে হননি, তার শুরু থেকে এই পর্যন্ত আসা অনেক স্ট্রাগল ছিল। তো সেই স্ট্রাগলের কথাগুলো একটু শুনতে চাই, জার্নি এবং টার্নিং পয়েন্টটা সম্পর্কে। স্ট্রাগল বলবো কিনা জানি না এটাকে আমি, এটা একটা জার্নি, এবং জার্নির মধ্যে তো এটা একটা সিনেমার মতো, তো মানে এক এক সময় একটা ঘটনা ঘটে, মজার মজায় আপনি একটা ফেস করেন, আবার আপনি বেরিয়ে আসেন, আবার আরেকটা ফেস করেন। ইটস লাইক এ গেম, ইটস লাইক আ মুভি, দ্যাটস লাইফ। হ্যাঁ, তো তখন হ্যাঁ ছোটোবেলার ধরেন আমি তো একটু বোকা টাইপ ছিলাম, ছবি আঁকতাম খালি, পড়াশোনা অত ভালো না। তো এটা আমার বাবা মা চিন্তিত আমার কি হবে। বুয়েটে এসে আমার টিচার তো আমাকে বললো, ইউ আর বিলো তো ফেলিং গ্রেড। তো এইটা করতে করতে পাশ করার পর ভয় পাচ্ছি। তো আমার মনে আছে আমি বার্লিনে, আমি 2004 সালে আমি সিলেক্ট হলাম অ্যাওয়ার্ডের জন্য না, মানে শর্ট লিস্ট। দুবাইতে একটা গ্লোবাল অ্যাওয়ার্ড আছে আপনার, সিটিস্কেপ গ্লোবাল অ্যাওয়ার্ড। ওটা আনতে গিয়ে জুমেরা বিচে বসে দেখলাম কিছুই পেলাম না। হ্যাঁ, আমার সামনে এক ছেলের গেয়ে নিয়ে আসলে অ্যাওয়ার্ড উঠে, সে হই হই করলো সবাই মিলে।
তো সবাই চলে গেল, রাত্রেবেলা অন্ধকার, বাতি টাতি বন্ধ, চলে গেল সবাই। আমি কিন্তু বসে আছি, আচ্ছা, লিটারেলি বসে বসে কাঁদছি। কারণ আমাদের দ্বারা কিছু হবে না, বাঙালি, কাজকাম কিছুই নাই, ছোটোখাটো দুই চার টাকা 5 কাঠা 4 কাঠার বাড়ি করি, হ্যাঁ, তাও টাকা দেয় না আমাকে ঠিক মতো। তো এটা করে বানাতেই তো দেয় না ঠিক মতো। তো সেটা দিয়ে আমি কোথার থেকে অ্যাওয়ার্ড পাবো, কোথার থেকে আমি আর্কিটেক্ট হবো, তাতে আমার জীবন শেষ। তা আমি বসে বসে কান্নাকাটি করছি। হ্যাঁ, তো মনে আছে আমার। তো যাই হোক, ওই অনুষ্ঠানে 9 সালে আমি একসঙ্গে 3টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কিন্তু আমার অবস্থা এমন, আমি যেতে পারিনি, আমি তখন ইউরোপে গেছি। আচ্ছা, ইউরোপের সর্বশ্রেষ্ঠ একটা পুরস্কার, মোটামুটি বড় পুরস্কার আছে, লিডিং ইউরোপিয়ান অ্যাওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, তা ওইটা ইউরোপের, মানে জাহা হাদিদ পেয়েছে, যারা নাকি ওয়ার্ল্ডের। হ্যাঁ, তা ওইবার আমি শর্ট লিস্ট হয়েছি 3 জন, তা একইভাবে আমি পাইনি। তো রাত্রেবেলা বৃষ্টি পড়ছে, এক বাঙালি ভদ্রলোক ওখানেই থাকেন, আর্কিটেক্ট, উনি আমাকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন, শোনো তুমি একটা বাঙালি হয়ে এত দূর ইউরোপে এসছো, তুমি ইউরোপের 3 জনের মধ্যে কম্পিট করেছো, তা আমরা তো গর্বিত তোমাকে নিয়ে। তা আমি তখন আবার ওই বৃষ্টিতে চোখ থেকে পানি পড়ছে আমার, যে ইউরোপ তো মানে ইম্পসিবল আমাদের জন্য, ওরা এত আগানো, কোথা থেকে পারবো। তো রাত্রেবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার পর, দেশে, হ্যাঁ, ইউরোপের কোন দেশে? বার্লিনে। বার্লিন, এটা বৃষ্টি পড়ছে টিপটিপ, রাত 3টের সময় হোটেলে এসেছি, ঘুমালাম। ভোরবেলা আমার বন্ধু ফোন করলো যে ওই দুবাইতে, ওকে বললাম তুই যে নিয়ে আয়, কারণ আমি তো পারছি না যেতে, ও দুবাই থাকে। তো আর অফিসে একটা ছেলে গেল, তো ওরা ফোন করলো, বললো যে আমরা তো 3টা অ্যাওয়ার্ড পেয়েছি। তো যাই হোক, ওই অ্যাওয়ার্ডটা বার্লিনে পাইনি আমি, কিন্তু 12 সালে আমি লন্ডনে আপনার ওই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয়। আচ্ছা, স্টেজে আমি উঠি এবং পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট একজন, ওকে ও ক্রস করে গেলাম, ও বললো যে আই এম এ ফ্যান অফ ইউর ওয়ার্ক। আপনার তো এই যে গল্পগুলো আপনার, এগুলো মানে স্বপ্নের মতো কিন্তু না, কেঁদেছি বসে, কিন্তু আপনার ওইটাই আবার আমার কাছে এসছে। তো স্ট্রাগল ছিল, কিন্তু স্ট্রাগলের মধ্যে এইটাই হচ্ছে গল্পটা মজার, যে আপনি কখনো হতাশ হয়েছেন, কখনো উচ্ছ্বসিত হয়েছেন, কখনো ঝগড়া করেছেন, হ্যাঁ, কখনো সাফার করেছেন, ফিনান্সিয়ালি সাফার করেছেন। ফিনান্সিয়ালি সাফার এখনও করি, অনেকে বুঝে না সেটা। হ্যাঁ, কিরকম? তো যেমন মনে করেন আমার একটা এক্সিবিশন শুরু হচ্ছে এই মাসে KL-এ, আচ্ছা আচ্ছা, মালয়েশিয়াতে। কিন্তু ওরা যেভাবে সাজিয়েছে এক্সিবিশন, অনেক টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু এত টাকা একে তো দেশের বাইরে পাঠানো যায় না, নিয়ম নাই, দ্বিতীয়ত এত টাকা দিতেও পারবো না আমি। এখন স্পন্সাররা তো এইরকম না, বললে এসে দিয়ে যায় আপনার। তো হ্যান্ডেল করছি কষ্ট মষ্ট করে, এদিক থেকে কিছু নিচ্ছি, ওর থেকে নিচ্ছি, আমার ডিপোজিট ভাঙাচ্ছি, কিছু আছে কিনা দেখি, এদিকে বেতন দিতে হয় প্রতি মাসে তো অফিসে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড, আমার কোনো ক্ষোভ নেই, দুঃখ, আমি খুশি। হ্যাঁ, কিন্তু বিকজ এইটাই তো লাইফ, এটাই তো মজা আপনার লাইফে। নাহলে ধরেন সব ঠিকঠাক, এটা তো সদানন্দ, যে সমরেশ বসু একটা উপন্যাস ছিল না, সদানন্দ, ওখানে সে বলছিল যে ওর সদানন্দের সমস্যা হচ্ছে, ওর কোনো সমস্যা নেই। তো ওরকম তো চাই না জীবন আমি। আপনার প্রতিষ্ঠানের কথা আপনার কথার মধ্যে চলে এসেছে, তো সেটার নামটাও বেশ সুন্দর, একটু বলবেন কি? সাতত্য। অর্থ? সাতত্য হচ্ছে মানে সর্বদা, কন্টিনিউয়াস সামথিং ইউ ডু। এটা আমি আবার হচ্ছে কি খুব ফ্যান আপনার মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, উনি করতেন কি জানেন, ওই কবিতা লিখতেন না, উনি 10টা কবিতা একসঙ্গে লিখতেন। তো উনি করতেন 10টা লোককে দাঁড় করাতেন, উনি তো রিচ ছিলেন অনেক, না, রিচ ম্যান। তো প্রথম জনকে উনি প্রথম কবিতার প্রথম লাইন বলতেন, সেকেন্ড লোকের কাছে যেতেন, যে বলতেন সেকেন্ড কবিতার প্রথম লাইন, আচ্ছা, থার্ড লোকের কাছে গিয়ে থার্ড কবিতার প্রথম লাইন, এরকম করতে করতে 10টা লোকের কাছে 10 নম্বরে গিয়ে বলার পরে ফেরত এসে প্রথম লোকের কাছে প্রথম কবিতার দ্বিতীয় লাইন। আচ্ছা, এটা ছিল ওনার কিন্তু ওয়ে অফ ডুইং থিং, যেটা আপনি, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, তা আমি ওটা পড়ার পরে তো মানে ভক্ত হয়ে গেলাম। আর ওনার লেখা তো দারুণ লাগে আমার। হ্যাঁ, আর ওনার কবিতা সতত হে নদ তুমি, ওইটা উনি যেখানে লিখেছিলেন, সম্ভবত এটা উনি ফ্রান্সের আপনার ওই যে ভার্সাই প্যালেসের পাশে একটা ঘর আছে, ওনার নামে এখন ওরা লিখে দিয়েছে, এখানে মাইকেল মধুসূদন দত্ত থাকতেন, ফ্রেঞ্চ গভর্নমেন্ট। ওটা দেখতে গেলাম, দেখার পরে আমার এত ভালো লাগলো। তো উনি ওখানে বসে লিখছিলেন যে সর্বদা এই নদ তুমি আমার পরমর, মানে এই যে কপোতাক্ষ নদ। তো সেখান থেকে আমার মনে হয়েছে আমার আর্কিটেকচার তো আমার ধরেন সরাসরি আগ্রহ কম, ইনডাইরেক্টলি আগ্রহ, সেই কারণে আমি ওই নামটা আর্কিটেকচার কথাবার্তা ভালো লাগে না আমার, তা আমি ওই নাম দিয়েছি, যে আমার স্ট্রাগল হবে
সুন্দর জীবনের জন্য সর্বদা। আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ মাই অফিস। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। আপনার একটা স্কলারশিপও আপনি চালু করেছেন, সেটা সম্পর্কে একটু যদি বলতেন। এটা একটা মজার ঘটনা। আমি 2004 সালে আপনার অস্ট্রেলিয়ায় গেলাম। ওখানে একজন খুবই পৃথিবীর শ্রেষ্ঠ স্থপতি আছেন, সবাই ওনারে খুব গুরু মানে, এখনও বেঁচে আছেন, বোধহয় প্রায় 88 বছর বয়স। নামটা বলবেন? হ্যাঁ, গ্লেন মার্কাট। হিজ এ লিজেন্ডারি ফিগার, একদম মানে স্বর্গীয় ফিগার। তো ওনার ওখানে একটা ক্লাস হয়, হ্যাঁ, গ্লেন মার্কাট মাস্টার ক্লাস। তো গেলাম, অ্যাপ্লাই করে জিজ্ঞেস করলো কেন আসবা, তো লিখলাম আর কি, যা যা মনে চাই লিখলাম। তোরা বলে ঠিক আছে আসো। তো গিয়ে ভর্তি হলাম। তো ওইখানে আপনার আমার এক বন্ধু আছে, হ্যাঁ, ওর নামটা বললাম না, ও তো অস্ট্রেলিয়া কোথায় থাকে বললাম না। ও আমাকে বলল যে বন্ধু, ওর নামে কেস করতে যাচ্ছিল ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান আর্কিটেক্টস। আচ্ছা। হ্যাঁ, ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান আর্কিটেক্টস। ওকে বললো ও নাকি কোন পত্রিকায় একটা মসজিদ ডিজাইন করেছে বাঙালিদের জন্য, মেয়র আসছে উদ্বোধন করতে। তো ওকে জিজ্ঞেস করছে আর্কিটেক্ট কে, তো বললো যে আমি আর্কিটেক্ট। তো ওর নাম দিয়ে ওরা লিখলো যে উনি আর্কিটেক্ট, উনি মসজিদ করেছে। তোরা বললো তোমার লাইসেন্স নাই, তুমি এখানে কোত্থেকে আর্কিটেক্ট হলা, সো দিস ইজ ইলিগাল অ্যান্ড ওদের নিয়ম আছে, ওটা তো খুব টাফ। তো ওরা চিঠি দিল তোমার নামে এখন আমরা কোর্টে কেস করব। তো ও তো অনেক মাফ টাফ চাইলো, পরে বললো ঠিক আছে, যে কেয়ারফুল। তখন আমার এত খারাপ লাগলো যে আমারই ক্লাসমেট, আমারই বন্ধু, তার মানে কি আমাদের মানে আমরা কি বলতে পারতাম কোনো আমেরিকান আর্কিটেক্ট আসলে খোঁজ নিতাম তুমি কি মেম্বার না। আর্কিটেক্ট বললে তো ঠিক আছে, ভালো কথা, কেস করার তো কিছু নাই। না। তখন আমার মনে হলো এই ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান আর্কিটেক্টস দে উইল ডু সামথিং ফর বাঙালি আর্কিটেক্ট। এখন আমার নামে 2টা স্কলারশিপ দেয়, একটা ছিল ওটা 2টা বানিয়েছে জোর করে, যে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ। হ্যাঁ, কই আমাকে তো প্রশ্ন করে না। আরেকটা জিনিস হলো যে আমরা তো বাঙালিরা অনেক স্কলারশিপ পাই না, হার্ভার্ড থেকে পাই, MIT থেকে পাই, খুব ভালো কথা। আমি খুব মানে যারা পায় তাদেরকে উৎসাহ দেই এবং গর্ব করি। কিন্তু দেখেন খেয়াল করে তারা কিন্তু এইভাবে করে নেয় স্কলারশিপটা। স্কলারশিপ নিতে হলে আপনাকে তো বলতে, হ্যাঁ আপনার হাতে তো দিবে না, এইভাবে নিতে হবে। আমি বলেছি অনেক হয়েছে, এবার হাতটা ঘুরিয়ে দিব, ঠিক আছে, ওদেরকে দিব। হ্যাঁ হ্যাঁ। দিস ইজ দ্য ফিলসফি বিহাইন্ড গিভিং দ্য স্কলারশিপ। এখন তো আমরা অনেক দেশে স্কলারশিপ চালু আছে, বাংলাদেশেও আছে, অনেক ইউনিভার্সিটি দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট বাঙালিপনা, বাঙালির যে গর্ব, সেই বাঙালি 1000 বছর আগের যে সবচেয়ে এনলাইটেন্ড জাতি পৃথিবীর, যার ভয়ে আলেকজান্ডার দি গ্রেট বলেছে না এই এখানে আক্রমণ করতে পারবো না, কারণ আমি হেরে যাব, তাই না? তো এই বাঙালি, সেই বাঙালি কোথায়? তাই তো, আমরাই তো সেই বাঙালি। অ্যাবসলিউটলি। আমাদের বলতে হবে না আমাদের নতুন প্রজন্মকে আমরা সেই শ্রেষ্ঠ জাতি পৃথিবী, যারা শুধু হাত পেতে নেই না, আমরা দিতেও পারি হাত পেতে, তারা হাত পেতে নিবে আমাদেরটা। আপনার স্টুডেন্টরা যারা শুনছে আমাদের এই কথোপকথন, আমি নিশ্চিত তারা আচ্ছন্ন হয়ে গেছে আপনার কথা শুনে, যেমনটি আমি হয়েছি। আপনি গ্রিন আর্কিটেক্টের খানিকটা কথা প্রসঙ্গে এনেছেন। আপনি অনেক সময় বলেন যে আমি এনার্জি সেভিং না, এনার্জি গেইনিংয়ে হ্যাঁ, প্রাধান্য দিতে চাই। দুটোর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দেখেন খুব ইন্টারেস্টিং, যে গ্রিন আর্কিটেকচার যে এখনকার যে মুভমেন্ট আপনার, হ্যাঁ, এটা কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম আর রিয়েল গ্রিন। ফর এক্সাম্পল আপনার ওরা বলবে যে একটা গ্রিন বিল্ডিং করতে হলে আমরা 50% এনার্জি সেভ করলাম, এসি কমান, এনার্জি কনজামশন কমান, এটা কমান, আপনি বৃষ্টি ধরেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বলবে যে আমরা কাট ডাউন করলাম। তো ওরা শুরু করে যে 100% জিরো, এখানে আপনি এনার্জি সব লাগতেছে, 100 ভাগ এনার্জি লাগছে, আপনি কেটে কমিয়ে 50 করলেন। আর আমরা শুরু করি 1000 বছর আগে গ্রামে যেভাবে কাজ হতো, কেউ ভেবেছে গ্রামে যে আমরা 50% কাট ডাউন করছি এনার্জি। ইটস অল অ্যাবাউট এনার্জি লেস, মানে নো কনজিউমশন, মানে কনজিউম করছি না এনার্জি। আমরা গাছের ফল পেড়ে খাচ্ছি, শস্য উৎপাদন হচ্ছে, মাছ ধরে খাচ্ছি, হ্যাঁ, বাসা লিক করতেছে, এটা আবার ঠিক করছি নিজেই, তাই না? উনি হচ্ছে কমপ্লিট হিউম্যান বিইং, একজন বাবা মনে করেন একটা ফ্যামিলির, বা মা, ওনারা মিলে কিন্তু কমপ্লিট হিউম্যান বিইং। এই তারা দেখেন মাছ ধরে,
এই তারা বাড়ি ঠিক করে, এই তারা নিড়ানি দেয়, এই তারা শস্য উৎপাদন করে, বাচ্চাদেরকে গোসল করায়, আবার স্কুলে পাঠায়, সবই করে সে। এখানে আপনি কোথায় আপনি কত এনার্জি কমালেন বাড়ালেন, কিছু নাই। তারা কিন্তু বিন্দুমাত্র প্রকৃতিকে নষ্ট করছে না, বরঞ্চ প্রকৃতির সঙ্গে বাতচিত করে লালনের কথায়, তারা তাদের সঙ্গে মেলামেশা করে, কথাবার্তা বলে। তো এই জায়গায় যদি মনে করেন তো এখানে তো জিরো এনার্জি দরকার, সেখানে আমি কাট ডাউন করাতে কিছু নাই। তা ঠিক। তো ওই জায়গা থেকে আমি বলি যে আপনি ওইরকম একটা পরিবেশ তৈরি করলে সেটা তো আপনি তো উৎসাহিত হবেন, বেঁচে থাকার আনন্দ পাবেন, তাই না? আপনি টেনশনে পড়ে গেলেন, আপনি কত % কাট করলেন, মিটারে কত দেখালো, টাকা কম আসলো কি না। তো এইটা তো এনার্জি গেইনের কিছু নেই। এনার্জি কমাতে গিয়ে আপনি নিজের এনার্জি হয়ে গেল, আপনার বের হয়ে গেল। আপনার স্টুডেন্টদের কথা একটু এনেছিলাম, তো আপনি দেশের বাইরেও পড়িয়েছেন, বাংলাদেশে পড়াচ্ছেন, তো স্টুডেন্টদের মধ্যে যে ভাবনাটা লক্ষ্য করেছেন, তাদের মাঝে নিজেকে কি খুঁজে পেয়েছেন? স্টুডেন্টদের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া যায় আসলে। মানে আপনি হয় কি সময় বয়সের সাথে সাথে একটা বয়স থেকে সরে যান, কিন্তু আপনি যদি জীবনের সৌন্দর্য বোধ সেখান থেকে সরে যান, তাহলে কিন্তু আপনি যে পৃথিবী থেকে জীবন থেকে সরে গেলেন। আচ্ছা, তো দ্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি ইয়াংদের সঙ্গে থাকেন, স্টুডেন্টদের সঙ্গে থাকেন, তখন আপনি দেখবেন যে আপনি মানে ওই এনার্জিটা আপনি ফিল করবেন, আপনি আপনার কম্পনটা আপনার মধ্যে আসবে, এবং আপনি ওই বাহ্যিকভাবে যাই হন, ভিতর থেকে কিন্তু আপনি নবীন থাকবেই। সেই জন্য আমি যত স্টুডেন্টই দেখেছি, তারা স্টুডেন্ট মানে স্টুডেন্টই আপনার, কেউ ফাঁকিবাজ, কেউ দারুণ একটা ইনোভেটিভ, হ্যাঁ, আবার কেউ এভারেজ, আবার সবাই মিলে হইচই করে আপনার। তো স্টুডেন্টদেরকে ডিফাইন করার কিছু নাই আপনার, সময়ের সাথে সাথে তারা পাল্টায়, আপনার তাদের পড়াশোনা, তার টেকনোলজি তাদেরকে পাল্টায়, বাট তারা কিন্তু স্টুডেন্টই থাকে। নিঃসন্দেহে। আপনার কথায় স্থাপত্য নিয়েই প্রকৃতির কথা এসেছে, কিন্তু শুধুমাত্র প্রকৃতি নয়, মানুষের কথাও এসেছে। তো আপনি ধনীদের স্থপতি না, মানুষের স্থপতি হতে চেয়েছেন। আচ্ছা, এইটা বলার আগে আমি বলি একটা জিনিস, যে আপনি আরেকটা শব্দ আমার জন্য বলেছেন যে পরিকল্পনাবিদ। আমি কিন্তু পরিকল্পনাবিদ না, এটা বলা ঠিক হবে না। ওকে, আচ্ছা। আপনার মাইন্ডও করবে যারা পরিকল্পনাবিদ, স্বাভাবিক, এটা আমার না, এটা মনে হলো তাই বললাম। আরেকটা আপনি যেটা বললেন যে না, বড়লোক হিসেবে যেটা বললে হঠাৎ করে বললে ভুল শোনায়। আমি কিন্তু বড়লোকদের কাজ করি, তাদের টাকাতেই কাজ করেছি, তাদের থেকে ফি নিয়েছি বলে আমি টিকে আছি। হ্যাঁ, তো কাজে বড়লোকদের যারা প্যাট্রন করতে পারে, যারা কিছু করে, ক্রিয়েটিভ কিছু করতে দেয় আমাকে, এবং তাদের কাজগুলো ল্যাবরেটরির মতো আমি রিসার্চ করে ইমপ্রুভমেন্ট করি, শিখি। হ্যাঁ, ওই মানুষগুলো সবসময় আমার প্রিয়, তাদের কোনো অভিযোগ নেই আমার। হ্যাঁ, কিন্তু আমাকে যে একসময় না লোকে বলা শুরু করলো যে হ্যাঁ উনি তো অনেক বড়লোকদের কাজ করে। হ্যাঁ, হয় না, স্বাভাবিক, করলে বলবে না কেন? তখন আমার মনে হয়েছে যে আসলেই তো, আমি যে আমার পুরন ঢাকায় ফেরত যাই, আমার একটা বন্ধু আছে আমার, সুবল, মুচি আছে, জুতা সেলাই, ও বয়স হয়ে গেছে, এখন পারে না, ও দেখলে আমাকে জড়িয়ে ধরে, হ্যাঁ রফিক আইসো বলে। আবার অন্য বন্ধুরা অনেক সময় দেখি যে তারা না ফ্রাস্ট্রেটেড, আমার থেকে আরও বেশি বুড়ো মনে হয়, এবং বিশেষ করে অসুস্থ থাকে অনেকে আপনি। হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম যে ওরা কিন্তু সবসময় আমাকে নিয়ে গর্ব করে, তারপর তারা কিন্তু আমাকে জড়িয়ে ধরে গর্ব করে, কিন্তু ওদের জন্য আমি কিছু করি নাই, ওদের জন্য তো কখনোই কিছু করা হয় না আমার। হ্যাঁ, আমি তো ব্যস্ত থাকি, তাই না, আমি তো ব্যস্ত আর্কিটেক্ট। তখন আমার মনে হয়েছে যে এটা টু মাচ, আই শুড ডু ওয়ার্ক ফর অল। তখন আমি বলা শুরু করেছি যে আমি শুধু বড়লোকদের জন্য স্থপতি হতে চাই না। এটা এই জন্য না যে ওদেরকে আমি পছন্দ করি না, অফকোর্স বড়লোকদের রাইট আছে, তাই না, তাদের অধিকার আছে আমার উপরে, এবং আমিও তাদের উপর অধিকার রাখি কাজ করার। কিন্তু আমি না সকলের জন্য কাজ করতে পারলে ভালো হতো, সেটা আমি চেষ্টা করছি। আমি অনেকগুলো কাজ করেছি ওল্ড টাউনে গভর্নমেন্টের সাথে, সাধারণ মানুষের জন্য অনেকগুলো কাজ, প্রায় 20-22টা কাজ করেছি, অসাধারণ। আরও বেশি। তো ওগুলো আমাকে খুব আনন্দ দেয়, বাচ্চারা যখন খিলখিল করে হাসে, খোলা মাঠে খেলে, আমার ভালো লাগে দেখে। আপনার করা বেস্ট ওয়ার্ক যদি বলি, সেটা কোনটা হবে নিজের কাজের? না, আমার বেস্ট ওয়ার্ক তো করতে পারিনি আমি এখনো চেষ্টা করছি, বাট তারপর অনেকগুলো কাজের মধ্যে হয় না, একটা কাজ মাঝে মাঝে মনে হয় হয়তো খারাপ করিনি। সেটা হচ্ছে গিয়ে রসুলবাগে, একটা ওল্ড টাউনে রসুলবাগ বলে একটা জায়গা আছে লালবাগে, ওটা অনেক চিপা গলির ভিতরে একটা পার্ক আছে,
ওই পার্কটা আপনার অনেক মারামারি হয়েছে ওখানে, খুন হয়েছে ওই মাটিটার জন্য। ফাইনালি ওইখানে গত 8 বছর 9 বছর খুব দুর্দান্ত একটা পার্ক হয়েছে। আচ্ছা, ওইটা আপনার এত চমৎকার। এবার আর্জেন্টাইন টিভিতেও দেখিয়েছে ওইটা, যে ওইখানে খেলছে বাচ্চারা, এত সুন্দর একটা পার্ক, এবং সেখানে আর্জেন্টিনার জার্সি পরে ওরা দেখাচ্ছে দেখো, কিন্তু ওইটা এই পার্কে, এবং ওই পার্কে বছরের পর বছর মারামারি, ড্রাগ, আপনার খুন হয়েছে ওখানে মানুষ। সেই জায়গাটাকে আমরা উদ্ধার করতে পেরেছি, এবং সবচেয়ে বিউটিফুল একটা পার্ক, যেটা ইউনাইটেড নেশন ঘোষণা করেছে ওয়ান অফ দি ভেরি সাকসেসফুল পার্ক অফ দ্য ওয়ার্ল্ড। তো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, আমেরিকা রিসার্চ রিসেন্টলি ওটাকে বেস্ট প্রজেক্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তখন ভাল লাগে যে বাচ্চারা যে খেলে ওখানে দারুণভাবে, মহিলারা আসে, মহিলারা রাত্রে হাঁটে, হ্যাঁ, বিশেষ করে অ্যাডোলেসেন্ট মেয়েরা, কিশোরী যারা, তারা না দল বেঁধে খেলে এসে, আচ্ছা, এবং তারা দেখেই বোঝা যায় তারা কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে না, তাদের কোনো দুশ্চিন্তা নেই, মা বাবারও কোনো দুশ্চিন্তা নেই। ওই মাঠে আসলেই সবাই ফিল করে সেফ, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ওপেন, চারিদিক থেকে লোকে দেখছে ওইটা। রাত্রে বাতি জ্বলে ওখানে, ছোট ছোট বাতি জ্বলে হাঁটার জন্য, পাখিরা যেন ঘুমাতে পারে, তার বাতি আবার নিচু। আপনার খুবই ওয়েল ডিফাইন্ড, ওয়েল মেজার্ড অ্যান্ড ওয়েল থট একটা পার্ক ওইটা। তো এই কাজটা আমার মাঝে মাঝে মনে হয় মেবি দিস ইজ ওয়ান প্রজেক্ট আই ক্যান থিঙ্ক যে এটা ভালো হয়েছে। আপনি খেলাধুলার কথা বলে আমার একটা প্রশ্ন মাথায় এলো। আপনি বুয়েটে পড়াশোনা করার সময় ফুটবল টিমে খেলতেন, হ্যাঁ, তো সেটার কোনো স্মৃতি কি একটু শেয়ার করবেন? সেটা স্মৃতি তো পা ভাঙা, আমার হাঁটু লিগামেন্ট কমপ্লিটলি টার্নড হয়ে গিয়েছে ওই খেলাতে আপনার। বাট আমরা হল টিমে 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি মূল টিমে ছিলাম, স্কুল টিমে ছিলাম, কলেজ টিমে খেলতাম। তো ফলে আমার মধ্যে অদ্ভুত জিনিস, আমি প্লেয়ার হিসাবে ধরেন আমি যথেষ্ট এখনও কিন্তু এই বয়সে আই ক্যান ওয়ার্ক হার্ড, বিকজ আমার ওই যে ট্রেনিংটা হয়েছে সেটা আছে। প্লাস আমি ছোটোবেলা থেকেই সামহাও মানে উল্টাপাল্টা কিছু করি না, ধরেন পাগলের মতো খাচ্ছি, আচ্ছা, না খেয়ে আছি, পেটে সমস্যা হয়ে গেছে না, আমি সবসময়ই মনে করি যে আমার ঠিক রাখতে হবে শরীরটাকে, যাতে করে আমি যখন বয়স হবে, আরও বয়স হলে যেন আমি কাজ করতে পারি। কারণ বয়সের সাথে আপনি একটা চিন্তা ভাবনা, ম্যাচুরিটি কিছু আসে তো না, অ্যাবসলিউটলি। আপনার নলেজ গেইন হয়, এম্পেরিক্যাল বা একাডেমিক বা ইনটিউটিভ নলেজ, যেন আপনার বডি আপনাকে সঙ্গ দিচ্ছে না, বিরাট বিপদ না? নিশ্চয়ই। সেটার জন্য আমি সবসময় এটা ম্যাচ করে চলি আর কি, মানে আমার সাথে আমার যে সম্পর্ক, এটাকে আমি খুব সমঝোতার সাথে লালনের ভাষায় বাতচিত করি, আচ্ছা, করে এটার সঙ্গে নেগোশিয়েট করি, আমার সাথে আমি নেগোশিয়েট করে একটা মানে একটা সেটেলমেন্টে আসি যে বাবা আমি ভালো থাকি, তুমিও ভালো থাকো। আপনার কথা শুনে আমি তো আরো অনেক প্রশ্ন করতে চাইছি, কিন্তু শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আপনি আপনার কাজের জন্যই বিভিন্ন কবিতা পড়েছেন, লালনের দর্শন নিয়ে কথা বলেছেন, তো এমন কোনো কবিতা কি আজকে আমাদেরকে একটু শোনানো যাবে? বেসিক্যালি আমি ধরেন আমি কবিতা ঠিক কথাটা পড়ি না, আমি যেটা পড়ি ফিলসফিক্যাল জায়গাগুলো একটু ধরার চেষ্টা করি আপনার। হ্যাঁ, যেন এখন যদি যেটা আমার হঠাৎ মনে হলো যে জার্মান ফিলসফার হেডেগারের একটা লেখা আছে আপনার, হ্যাঁ, ইয়েট পোয়েটিক্যালি মেন ডুয়েলস অন আর্থ। এটা আবার নিয়েছেন একটা কবিতার একটা লাইন, আচ্ছা, জার্মান কবি, তার লাইন উনি নিয়েছেন, উনি আবার এটা এক্সপ্লেইন করছেন এটা মানে কি। হ্যাঁ হ্যাঁ, উনি এটাতে বলছেন যে ইয়েট পোয়েটিক্যালি মেন ডুয়েলস অন, ডুয়েল করা হচ্ছে কি আপনি বাস করা। ঢাকায় আমরা যারা থাকি, আমরা থাকি, হ্যাঁ, আমরা বাস করি না। বাস করি কি, গ্রামে যে লোকটা থাকে ও কিন্তু বাস করে। বাস কথাটা কোত্থেকে এসছে দেখবেন, আমরা বলি না নিঃশ্বাস, মানে শ্বাস, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা, আচ্ছা আচ্ছা, ততক্ষণ বাস। ও বাহ, এগুলো কিন্তু এই যে ভাষাগুলোও কিন্তু কানেক্টেড কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো ও বাস করে মানে হচ্ছে একদম ওই জমিনের সাথে থাকে, এবং যখন সে দেখে যে ওই জমিন থেকে উদ্গারিত হচ্ছে আপনার শস্য, সে হাসিতে মুখটা তার মানে বড় হয়ে যায়, দিলটা বড় হয়ে যায়। আবার যখন দেখে সে ভীষণ ক্রান্তিকাল যাচ্ছে, তখন সে কিন্তু আকাশের দিকে তাকিয়ে কি করে জানি না, আমরা হয়তো ঈশ্বরকে ডাকে বা আল্লাহকে ডাকে বা কিছুই না, সে আকাশেতে তাকিয়ে আশায়, তখন কিন্তু ওই মাটিতেই দাঁড়িয়ে থাকে সে কিন্তু উড়ে যায় না, সরে যায় না। এই যে মাটির সাথে সম্পর্ক, হ্যাঁ, এত কিছু করে, সন্তান পালন করে, ঘর বানায়, রিপেয়ার করে, তাই না, বর্ষার সময় সে আপনার ঘরে পানি ছাদটা, ঢুকে হ্যাঁ। ঠিক করে, সব কিছু করে একদিন সে চলে যায় পৃথিবী থেকে।
সব কিছু করে রেখে সব ফেলে দিয়েছে, কিন্তু কোথা থেকে এসেছিল আবার কোথায় চলে যায়। True. এটাই তো কবিতা, এটাই তো জীবন, এটাই তো কবিতা, সবচেয়ে বড় কবিতা জীবনের। তা তো বটে। এই কবিতাটাই মনে হলো। আর তো কবিতার লাইন হুট করে সেই খাঁচার ভিতর অচিন পাখি এছাড়া ধরো দু একটা লাইন ছাড়া ওরকম পারি না, বাট এটাই কবিতা আমার কাছে। বুঝেছি। এই জীবন যে আপনার, এটাই আপনার কবিতা। অসাধারণ এই যে কথা। আমার অবস্থা, এটাই আমার কবিতা। আপনি যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছেন, তো খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে যে পুরান ঢাকার যে স্থাপনাগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, বেশ রিস্কি একটা পর্যায়ে আছে। তো এটাকে প্রিজার্ভ করা দরকার বা কোনোভাবে কিছু করা দরকার, এটা নিয়ে আপনার ভাবনাটা কি? একটা তো হলো দেখেন যে এটা একটা ভিন্ন সাবজেক্ট, যেটা যারা কনজারভেশনিস্ট, যারা নিয়ে এটা নিয়ে ভাবে, প্যাশন আছে না, আবেগ আছে, ওইটা আমার কিন্তু অন্য জায়গায়। হ্যাঁ। ঠিক আছে, সেজন্য এইটা কি করা উচিত এই বক্তব্য আমি খুব দিতে চাই না। আচ্ছা। এটা ঠিক হবে না। হ্যাঁ, এটা অনেকটা চায়ের দোকানের গল্পের মতো হবে, যে চাওয়ালা সে সারাক্ষণ গল্প করে যে কার কিভাবে চলা উচিত, প্রাইম মিনিস্টারের কিভাবে কথা বলা উচিত, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করা উচিত, কার সাথে কি সম্পর্ক হওয়া উচিত, না সব জানে সে, কিন্তু একটা জিনিস সে জানে না, নিজের চাটা ঠিক মতো বানাতে পারে না। বুঝছেন? বুঝতে পেরেছি। তো আমি ওই লোক হতে চাই না, যে আমার যে বিষয় না, কিন্তু ওল্ড টাউনে যে জিনিসটা আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি, আমি শিখেছি, সেটা আমাদের বাসাগুলার দেখবেন ওল্ড টাউনের সামনে কোনো দেয়াল থাকতো না, কোনো একটা প্রিন্টের মতো থাকতো। হ্যাঁ, ওখানে লোকজন বসে আড্ডা মারতো। কলকাতায় এটাকে বলে রক, আচ্ছা। রকে আড্ডা মারে বসে। ঢাকায় এটাকে বলে মের, ওল্ড টাউনে দুটো কি? মের, মেয়ের। MER, মের। আচ্ছা। বাংলায় লিখলে আর কি ময়েকারো। তো এই যে মেয়ের বসে আড্ডা মারা, কিন্তু যখনই আমরা সভ্য হয়েছি, নতুন শহরে আমরা সভ্য হয়েছি না, আরও বেশি আমরা উঁচু উঁচু দেয়াল দিয়েছি, দেয়াল দিয়ে বলেছি মানুষকে, এটা একটা ভাষা না, বলেছি যে এই তো আমি তো তোমাকে বিশ্বাস করি না, আবার তারপর তার কাটা দিয়ে উপরে বেড়াটারা দিয়ে আরও ভয় বলেছি তোমাকে তো একেবারে খামচে দিব, আবার কুকুরেতে সাবধান লিখে রাখছি যে তোমার কুকুর আমার কামড়ে দিবে তোমাকে। এই যে অদ্ভুত, এটাই সভ্যতার চিহ্ন, চিন্তা করেন। অথচ ওল্ড টাউন থেকে আমরা শিখতে পারতাম যে একটা বাড়িওয়ালাও কিন্তু দেয়াল দেয়নি, ও একটা বেঞ্চ বানিয়েছে, আপনি ওখানে বসতে পারেন, তার মানে ও আপনাকে বিশ্বাস করে এবং আপনি ওকে বিশ্বাস করেন। সেই কারণে এই যে সম্পর্ক সোসাইটিতে, বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক, তাই না? True. এটা কিন্তু আর নেই এখন, কেউ কাকে বিশ্বাস করি, আমাদের সম্পর্ক হচ্ছে অবিশ্বাসের ভিত্তিতে। তো এই জায়গাটা আমার কাজ আছে অনেকগুলো এরকম, আপনি জানেন কিনা, ওই জায়গায় আমি কাজ করার চেষ্টা করেছি বিশ্বাসের ভিত্তিতে। এমনকি ভুটানে আমাদের একটা প্রজেক্ট আমি শেষ করে এসেছি, বাংলাদেশ হাই কমিশন। আচ্ছা। ওখানে যে বাউন্ডারি ওয়ালটা আছে না, ওটা গ্লাসের। ও বাহ। মানে সারা পৃথিবীতে কোথাও বোধহয় শুনবেন না যে এমবেসি বিল্ডিং, যেখানে বন্দুক তাক করে রাখা যায়, ক্যামেরা, সেখানে আমি বাউন্ডারি ওয়াল বানিয়েছি গ্লাস দিয়ে। এবং আমাদের সরকারকে ধন্যবাদ যে ওনারা, জানি না এটা করেছেন, বুঝে না বুঝে আমি জানি না, বাট ডেফিনেটলি বুঝেই করেছেন, নাহলে তো রাজি হতেন না। কিন্তু ওনারাও দেখেছেন ভুটানে এই সমস্যা নাই অন্য দেশের মতো। পাকিস্তান নিশ্চয় করতে দিতেন না, পাকিস্তান আমি বাড়ি করেছি বাংলাদেশ হাই কমিশন। তো বাট করেছি তো, কোথায় শিখেছি? পুরনো ঢাকায়। আচ্ছা। যে বিশ্বাসের ভিত্তিতে হতে হবে আমাদের সম্পর্ক, সেটা ভুটানে করেছি, ঢাকাতেও করেছি অনেক জায়গায়, যেটা পেরেছি করতে। তো এই যে ওল্ড টাউন থেকে শেখা যায়, আমি এটা প্রিজার্ভ করতে চাই, এই ভ্যালুটা প্রিজার্ভ করতে চাই। একটা বিল্ডিং প্রিজার্ভ করলাম কিনা সেটা তো আমার এরিয়া না, যেহেতু আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো টেকনোলজিক্যাল অনেক ইস্যুস আছে, আপনার আইনি অনেক মারপ্যাচ আছে, বাট আমি নিশ্চিত বলতে পারি আমরা ভ্যালুজকে প্রিজার্ভ করতে পারি, যে ভালোবাসা আর বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়া যায়। আমরা আমাদের আড্ডার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই। হ্যাঁ, একটা আদর্শ বাড়ির সংজ্ঞা আপনার কাছে কি? আদর্শ বাড়ি তো বেসিক্যালি একটা শেল্টার। কারণ আমরা যেহেতু ধরেন বাইরে থাকতে পারবো না, কারণ ঝড় আসলে, আপনি প্রচণ্ড বৃষ্টি হলে, শিলা পড়লে, ঝড়ের সময় কোনো কিছু উড়ে আসলে আপনাকে হয়তো আঘাত করতে পারে। তো আমরা তো দুর্বল, তাই না? তো কাজেই আমাদের একটা আচ্ছাদন দরকার, যেটা বেসিক আমাকে প্রোটেকশন দিবে ফ্রম অ্যাডভার্স এনভায়রনমেন্ট। কিন্তু অ্যাডভার্স এনভায়রনমেন্ট সবসময় থাকে না, তাই না? চমৎকার একটা আবহাওয়ার সময় আপনি ফিরফির করে হাওয়া আসছে, তা আপনি সব খুলে রাখবেন, একদম, তাই না? তা আমাদের বাসা হবে এরকম যে সবসময় খোলা থাকে, হাওয়া আসে। শীতকালে যখন রোডটা দক্ষিণে হেলে যায়, আমাদের একটা খনার বচন আছে না, খনা
মিস খনা যিনি বলেছিলেন যে দক্ষিণ দেওয়ারি স্বর্গবাস, উত্তর দুয়ারি সর্বনাশ, পূবে হাঁস পশ্চিমে বাস। তো দক্ষিণ দুয়ারি মানে হচ্ছে শীতের সময় চমৎকার রোদ আসবে, হেলানো সূর্য, আর গরমকাল ওইখান থেকে হাওয়াটা আসবে দক্ষিণ পূব থেকে, অথবা দক্ষিণ পশ্চিম থেকে আপনার বৃষ্টি নিয়ে আসবে, সাউথ ইন্ডিয়া থেকে বাতাসটা গ্লোবাল উইন্ড, এটা লোকাল উইন্ড। এই যে আনাগোনা চলছে আপনার খাঁচার ভিতর অচিন পাখি, এগুলো আনাগোনা চলছে, কিন্তু এটাকে অ্যালাউ করবেন আপনি। হ্যাঁ, কিন্তু যখন রাত্রেবেলা ধরেন কোনো কারণে বাঘ আসতে পারে, মশা আসতে পারে, তো আপনি ওটাকে শাট ডাউন করে দিলেন। এটা হচ্ছে আদর্শ বাড়ি, যে নাকি সারাক্ষণ নেগোশিয়েট করতে, বাতচিত করে আপনার প্রকৃতির সাথে, আপনার বৃষ্টি আসলে ওটা ধরতে পারে আপনার সেই বাসাটা। আবার যখন প্রয়োজন হবে আমি কিছুটা আটকে দিলাম যাতে আমি সেফ থাকতে পারি। এই যে এই বাসায় এগুলো ঘটবে, সেটাই আদর্শ বাসা। অসাধারণ। আপনি সেখানে পাখি আসতে পারে, ও তো থাকবে না, ও থাকবে কোথাও, আপনার সঙ্গে দেখা করবে না, আমার বাচ্চার সঙ্গে খেলবে না। আমার বাচ্চা তো, আমি যদি বলি মাই চাইল্ড উইল রান আফটার বাটারফ্লাইজ নট ড্রাগস, ওকে, তো দৌড়াবে কিসের পিছে? আপনি তো কিছু করেন না, তো ড্রাগের পিছনেই দৌড়াবে। আপনি তো ড্রাগই বিক্রি করার ব্যবস্থা করেছেন, তো কোত্থেকে? তো প্রজাপতি জায়গা দিবেন না, পাখিকে আসতে দিবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে চমৎকার একটা সময় কাটলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু শিখলাম, জানলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শককে অনেক ধন্যবাদ, আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার। প্রিয় দর্শক, আজকের অতিথিকে শুরুতে পরিচয় করিয়ে দেওয়ার সময় দুটো শব্দ ব্যবহার করেছিলাম, নগর ও প্রকৃতি। কিন্তু তার সাথে কথা বলতে বলতে আমার মনে হলো আরও দুটো শব্দ যোগ করতেই হবে। তার চিন্তায়, তার ভাবনায়, তার কর্মে রয়েছে মানুষ এবং দেশ। তার কাজের মধ্যে তিনি তার দায়বদ্ধতার কথা বলেছেন। তার মতো একজন আর্কিটেক্ট আমাদের জন্য, আমাদের দেশের জন্য শক্তি। আজকে তার সাথে কথোপকথনে অনেক কিছু শিখেছি, আশা করি আপনারাও আমাদের সাথে উপভোগ করেছেন। আজকের এই পর্বটি আপনারা দেখতে পারবেন একুশে টেলিভিশনের পর্দায়, আর সেই সাথে কাহিনী স্টুডিওজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ইস্পাহানি মির্জাপুর চায়ের মন মাতানো ঘ্রাণে আপনাদের প্রতিটি মুহূর্ত যেন প্রাণবন্ত হয়ে ওঠে, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।